দর্শক, ব্যাংকের সুদহার ও খেলাপি ঋণ আদায় নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর সাবেক মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী। জনাব তৌফিক আহমেদ চৌধুরী, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। আমরা প্রতিবেদনে দেখছিলাম এই যে সুদের হার বাড়িয়ে দেয়া নিয়ে ব্যবসায়ীদের নানা ধরনের অভিযোগ রয়েছে, এর মূল কারণ কি হতে পারে? না, আপনাদের প্রতিবেদনে দেখলাম যে আপনারা বলতেছেন যে এই আপনাদের খেলাপি ঋণ বেড়েছে, সেজন্য সুদের হার বেড়েছে। হ্যাঁ, খেলাপি ঋণ বাড়লে তো ডেফিনেটলি কস্ট অফ ব্যাড ডেট বেড়ে যায়। কস্ট অফ ব্যাড ডেট বেড়ে গেলে আপনার কি বলে সুদের হারও বেড়ে যাবে, এবং সুদের হার বেড়ে গেলে ব্যবসায়ীদের কস্ট অফ বিজনেসও বেড়ে যাবে। সুতরাং তাদের জন্য তখন ব্যবসা করাটা একটু টাফই হয়ে যায়। কিন্তু অন্যদিকে আবার দেখেন, আমাদের বাংলাদেশ ব্যাংকের যে পলিসি রেট, যেটাকে আমরা বলি রিপো রেটে কিন্তু বেশ হাই, তাই না? বা আগে তো ছিল 10%, এখনো তো 10%-এর কাছাকাছি। তো রিপো রেটে যদি 10% হয়, এবং রিপো রেটকে যদি আমরা কস্ট অফ ফান্ড ধরে নিই, তাই না? তো রিপো রেটের সাথে আপনি আরো কস্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন যোগ করবেন এবং কস্ট অফ ক্যাপিটাল যোগ করবেন, কস্ট অফ ব্যাড ডেটের কথা বাদই দিলাম, তাই না? তো এমনিতে এটা 13-14% হয়, কস্ট অফ ব্যাড ডেটের কথা বাদ দিলেও। তো এখনকার রেট তো 13-14%ই আছে। সুতরাং ব্যাড ডেটের চার্জটা করতেছে বলে ব্যাংকাররা ঠিক মতো মনে হচ্ছে না। যাই হোক, তবে এই আপনার রিপো রেট যেহেতু বাড়ানো আছে, সেজন্য আমাদের আমাদের মানে বেসিক লেন্ডিং রেটটা তো বেড়েই যাবে। সুতরাং আর রিপো রেটটা তো বেসিক্যালি ডিপেন্ড করবে দেশের ইনফ্লেশন রেটের উপর। সুতরাং ব্যাপারগুলো কিন্তু জাস্ট এক জায়গায় হ্যান্ডেল করলে হবে না। আপনার ইনফ্লেশন রেট কমাতে হবে, আপনার ব্যাড ডেট কমাতে হবে। এগুলো কমালে পরেই ডেফিনেটলি আপনার ওভারঅল লেন্ডিং রেট কমে আসবে। তখন ডেফিনেটলি ব্যাংক আপনার ব্যবসায়ীদের ব্যবসা করার জন্য অনেক কি বলে আমি কি বলবো, একটু স্মুথ হবে আর কি। দীর্ঘদিন ধরে এই খেলাপি ঋণের চাপ আসলে কেন কমানো যাচ্ছে না? কেন কমানো যাচ্ছে না? যারা এটা করবে তাদেরও তো একটা কমিটমেন্টের প্রয়োজন আছে, তাই না? আমি তো মনে করি খেলাপি ঋণ কমানোর পিছনে সবচেয়ে বড় জিনিস যেটা দরকার, সরকারের সদিচ্ছা, তাই না? বা সরকার চায় কিনা এগুলো ঠিক মতো হ্যান্ডেল করতে। সরকারের সদিচ্ছা থাকলে সবকিছু করা যাবে, এবং খেলাপি ঋণ কমানোর যে কতগুলো পদ্ধতি আছে সেগুলো অ্যাডাপ্ট করতে হবে আপনাকে। এখন আগে তো সদিচ্ছা থাকবে, তারপরে তো এগুলো। এখন আপনি ব্যবসায়ীদের কষ্ট হবে, লেন্ডিং রেট বেড়ে যাবে, আবার এগুলো ইন্টারন্যাশনালি প্রচার হবে, আমার এলসি অ্যাকসেপ্ট করবে না, এত অজুহাত দেখিয়ে তো আপনি খেলাপি ঋণ কমাতে পারবেন না, তাই না? কিছু তো ঝামেলা হবেই, এটা ধরে নিয়ে আপনাকে খেলাপি ঋণের আক্রমণটা করতে হবে। সরকারের সদিচ্ছার কথা বললেন, কিন্তু রাজনৈতিক সদিচ্ছার প্রভাব কতটুকু আছে সেটাই এক্ষেত্রে? সেটাই 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 সরকারের সদিচ্ছা বলতে আমরা তো রাজনৈতিক সদিচ্ছার কথাই মিন করি। সরকার তো একটা রাজনৈতিক সংগঠন, তাই না? তো সুতরাং আপনার পলিটিক্যাল কমিটমেন্ট, আমাদের যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে, তো ডেফিনেটলি যে কোনো জিনিসই করা যাবে। করা যাবে না কি আবার? এভাবে চলতে থাকলে বিনিয়োগ বাড়বে না, কর্মসংস্থানের অভাব দেখা দিতে অফকোর্স, পারে। উত্তরণের অফকোর্স, পথ কি হতে অফকোর্স। পারে? উত্তরণের পথ তো আমরা এনপিএল কমানোর সমস্ত রাস্তাঘাটের কথা বলেছি, যে কিভাবে এনপিএল কমাতে হবে। আপনার এনপিএল গুলোকে দুই ভাগ করতে হবে। একটা হচ্ছে যারা নাকি আপনার ইচ্ছাকৃত মানে খেলাপি, আর যারা অনিচ্ছাকৃত খেলাপি। ইচ্ছাকৃত খেলাপিগুলোর জন্য আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্স নিতে হবে, এবং সেগুলোর জন্য গভর্নমেন্টকে একটু উদার হস্তে এগিয়ে আসতে হবে। অনিচ্ছাকৃত খেলাপিগুলো ব্যাংকাররা নিজেরাও হ্যান্ডেল করতে পারে। তার জন্য প্রত্যেকটা ব্যাংকে একটা করে আপনার লোন ওয়ার্কআউট ডিপার্টমেন্ট থাকবে, যারা এই খেলাপিদের সাথে বসবে, তাদের কারণগুলো চিহ্নিত করবে এবং সেই কারণগুলো অ্যাড্রেস করার চেষ্টা করবে। আর যারা ইচ্ছাকৃত খেলাপি, সেগুলোর জন্য না হয় আপনি একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করতে পারেন, সেখানে সরকারের আপনার বাজেটারি অ্যালোকেশন দিয়ে ওই ব্যাড লোনগুলো কিনে নিয়ে আপাতত সেগুলো ফাইন্যান্স করা যেতে পারে। তবে ওই 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 ইচ্ছাকৃত খেলাপিদের কোনো অবস্থায় ছাড় দেওয়া যাবে না। আপনাদের এবং পরামর্শের কোনো প্রতিফলন দেখতে পাচ্ছেন কিনা? না, এখনো তো এগুলোর কোনো প্রতিফলন, কারণ আসলে তো সরকারকেও স্টেবল হতে হবে, তাই না? তাদেরও তো আরো অন্যান্য কাজকর্ম আছে, সেগুলো দেখেই। তবে ব্যাংকিং সিস্টেমে অনেক রিস্ট্রাকচারিং তো হচ্ছে, একেবারে যে কিছু হচ্ছে না তা না, যথেষ্ট রিস্ট্রাকচারিং হচ্ছে।
এই যে বড় বড় অনেকগুলো ব্যাংকের বোর্ড আপনার রিস্ট্রাকচার করে দেওয়া হচ্ছে, আপনার ব্যাংক রেজুলেশন একটা অর্ডিন্যান্স করা হয়েছে, এবং আপনার অনেকগুলো মেজার্স তো নেওয়া হচ্ছে। আর এখনকার যিনি গভর্নর মধ্যে উনি তো আগে থেকে বলেছে যে আমি মার্কেট অনুযায়ী চলব। আপনার ইনফ্লেশন রেট এত বেশি, আপনার তো রিপো রেট বেশি হবেই, তাই না? এখন ইনফ্লেশন কমাতে গেলে আপনাকে অন্যভাবে আসতে হবে। এই ইনফ্লেশন কমাক, আপনার রিপো রেটও কমে যাবে, তাই না? তখন ডেফিনেটলি লেন্ডিং রেটও কমে আসবে। আর অন্যদিকে আপনার এনপিএল অ্যাটাক করতে হবে ব্যাংক কোনো সং- অবস্থাতে। জি জি, আপনার কাছ থেকে জানতে বলেন চাচ্ছিলাম বলেন। যে ব্যাংক সংস্কারের এই পথে ছোট উদ্যোক্তারা কেমন সুফল পেতে পারেন? না, ব্যাংক সংস্কার হলে তো ঋণ আপনার পাওয়ার সবাই সুযোগ আমরা সুফল পাচ্ছেন পাবো। কিনা তারা? না, ওইটা তো সংস্কারের একটা অন্যতম দিক। অ্যাক্সেস টু ফাইন্যান্স আছে কিনা ছোট উদ্যোক্তাদের, তাই না? যদি না থাকে তাহলে ডেফিনেটলি তাদের অ্যাক্সেস টু ফাইন্যান্স দিতে হবে, তাই না? কারণ ছোট উদ্যোক্তারা তো বাংলাদেশের অর্থনীতির প্রাণ, তাই না? তো সুতরাং ছোট উদ্যোক্তাদের জন্য অ্যাক্সেস করতে হবে, সেভাবেই ঋণগুলো আপনাকে সাজাতে হবে, তাই না? স্কিমগুলো আপনাকে সাজাতে হবে। কারণ ছোট উদ্যোক্তাদেরকে যদি আপনি পৌঁছাতে চান ঋণের মাধ্যমে, তাহলে এটা আসলে আসলে ডিমান্ড ফলোইং হতে হবে। তাহলে তারা যেভাবে ঋণটা চায় সেভাবে ঋণ দিতে হবে। আপনি ট্রেডিশনাল বড় উদ্যোক্তাদের বা আমাদের ট্রেডিশনাল লেন্ডিং যেভাবে আমরা করি ঠিক সেভাবে গেলে এখানে ছোট উদ্যোক্তারা খুব একটা বেনিফিটেড হবে না। ছোট উদ্যোক্তারা চায় যে তাদের কোল্যাটারাল ঝামেলা কম হোক, ডকুমেন্টেশনের ঝামেলা কম হোক, তারা যেভাবে লেন্ডিং চায়, যথাসময়ে লেন্ডিং চায়, আপনারা সেভাবে পৌঁছানোর চেষ্টা করেন। তো এইগুলোর দিকে তো একটু নজর দিতে হবে সবার, তাই না? বড় বিনিয়োগের ক্ষেত্রে শেয়ার বাজার থেকে আমাদের তেমন কোনো লাভ আসছে না, সেক্ষেত্রে কি করা যেতে পারে? না, শেয়ার বাজারে তো এখন রিফর্মের কাজকর্ম হচ্ছে, সেগুলো রিফর্ম করেই ওরা বাজার মানে বেগবান করতে চায় বা বাজারকে অ্যাক্টিভ করতে চায়। সুতরাং এগুলো সবকিছুর জন্য একটা সময় লাগবে, এবং সেই জন্য একটা ট্রানজিশনাল পিরিয়ড তো আপনাকে একটু ধৈর্য ধারণ করতে হবে। আর তাছাড়া বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সিস্টেমটা হচ্ছে ব্যাংক বেস। শেয়ার বাজারের দিকে মানুষের অত নজর নাই যতটা নজর ব্যাংকের উপরে। সুতরাং এই ব্যাংকের এই সমস্যাগুলো তাড়াতাড়ি আসলে আপনার সমাধানের প্রয়োজন। শেয়ার বাজারকে বড় কোম্পানিগুলো বিনিয়োগ কিভাবে করতে পারে, হ্যাঁ, নিতে এখন পারে? এখন এইটার জন্য সবচেয়ে বড় জিনিস হবে শেয়ার বাজারটাই তো আসলে আপনার লং টার্ম বড় বড় বিনিয়োগের জায়গা, তাই না? ওইগুলো আপনার শর্ট টার্ম ছোট ছোট বিনিয়োগের জায়গা হচ্ছে কিন্তু আপনার মানি মার্কেট, যেখানে ব্যাংকাররা তাদের রোল প্লে করে, তাই না? এবং তার জন্য একটা একটা পলিসি প্রেসক্রিপশনের দরকার, যে আমাদের সরকারের লেভেলই বা ফাইন্যান্সিয়াল সিস্টেমের পক্ষ থেকে এই ধরনের একটা পলিসি প্রেসক্রিপশন লাগবে, যে অল লং টার্ম ফাইন্যান্স অথবা অত পার্সেন্ট অফ দ্য লং টার্ম ফাইন্যান্স must be given by the security market. অত পার্সেন্ট অফ দ্য লং টার্ম ফাইন্যান্স ক্যান বি গিভেন বাই দ্য ব্যাংকিং মার্কেট। এই ধরনের কিন্তু কোনো ধরনের পলিসি ব্যাকআপও কিন্তু বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সিস্টেমে নাই। আর তাছাড়া হয়েছে কি, বড় বড় কোম্পানিগুলো ওরা শেয়ার বাজার থেকে ব্যাংকে যেতে পছন্দ করে, কারণ ব্যাংকে তাদের ঝামেলা কম, ব্যাংক মানে ব্যাংকে তাদের অ্যাকাউন্টেবিলিটি কম হয়, বা ব্যাংকে তাদের ওনারশিপটা ডাইলিউট হয় না। তারপরে তাদের এই আপনার অনেকভাবে এরা ব্যাংকারদের সাথে কাজকর্ম করতে করতে ব্যাংকারদের সাথে মানে অভ্যস্ত হয়ে গেছে। এই সমস্ত কারণে তারা শেয়ার বাজারে আসতেও আগ্রহী না। খেলাপি ঋণের ক্ষেত্রে আমরা সাধারণত ঋণ ব্যাংকের পক্ষ থেকে কোনো দুর্বলতা আছে কিনা? আমি তো আমার কথাগুলো প্রথমেই বলে দিয়েছি যে খেলাপি ঋণ অ্যাড্রেস করতে গেলে কি করতে হবে। একদিকে প্রথমত সরকারের সদিচ্ছা, রাজনৈতিক সদিচ্ছা। আর ২ নম্বর, আপনি প্রসিডিউরালি যদি যান তাহলে পুরো খেলাপি ঋণটাকে আপনাকে ২ ভাগে ভাগ করতে হবে। একটা ইচ্ছাকৃত, একটা অনিচ্ছাকৃত। ইচ্ছাকৃত এগুলো পারবেন না। ওগুলোর জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্স লাগবে। ওগুলোর জন্য সরকারের হেল্প অত্যন্ত জরুরি। আর যেগুলো নাকি আপনার অনিচ্ছাকৃত খেলাপি, হ্যাঁ, সেইগুলো ব্যাংকারদের হাতে অনেক উইপন আছে, সেগুলো ব্যাংকাররা হ্যান্ডেল করতে ব্যাংকে পারবে। যারা সম্পদ তবে অ্যাসেস করেন তাদের কোনো ঘাটতি আছে কিনা, সক্ষমতার ঘাটতি আছে কিনা? সক্ষমতার ঘাটতি আপনি কিভাবে বলবেন? সদিচ্ছা থাকলে সব ধরনের সক্ষমতাই মানে আপনি অর্জন করা যায়, তাই না? আমি তো মনে করি যে সদিচ্ছা, সে সরকারের সদিচ্ছা থাকলে তখন প্রতিষ্ঠানগুলোরও সদিচ্ছা আসবে, তাই না? সুতরাং প্রথম আসবে আপনার রাজনৈতিক সদিচ্ছা। সুতরাং আমরা চাই কিনা, সরকার চায় কিনা। সরকার যদি চায় তা টার্ন অ্যারাউন্ড করানো যাবে না, মানে যে কোনো সময় যে কোনোভাবে সবকিছু টার্ন অ্যারাউন্ড করা যায়।
জি, জনাব তৌফিক আহমেদ চৌধুরী, আপনাকে ধন্যবাদ। শেষ সদিচ্ছায় ব্যাংকের সকল দুর্দশা বা সকল দুর্বলতা কেটে যাক সেই প্রত্যাশায় শেষ করছি। সরাসরি যুক্ত ছিলেন বিআইবিএম এর সাবেক মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী।